আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাই না। সেগুলো যদি আমরা যুক্তি তর্কের মাধ্যমে বিচার করি, কোনোদিনও সেটা সম্ভব নয়। আজকে ঠিক সেরকমই ঘটনা তোমরা শুনতে চলেছ। ঘটনাটার মধ্যে একটা ডিসগাস্টিং ব্যাপার আছে, মানে ভয়ঙ্কর একটা অদ্ভুত ধরনের ঘটনা প্রথম ঘটনাটা। যাই হোক, আমি আর বেশি কিছু বলে তোমাদের স্পয়লার দেব না। প্রথম ঘটনাটা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই, তোমরা এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। আর আমি জানি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো আর চুপটি করে বসে পড়েছো। চলো এবার আমরা শুরু করে দেব আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, আশা করি ভালো আছেন। ভৌতিক কথা পরিবার নিয়ে আপনারা যে পথ চলা শুরু করেছেন, নানান চড়াই উতরাই পার করে সেটি ধীরে ধীরে সবার মনে জায়গা করে নিয়েছে। 1 লাখ পরিবারে পৌঁছতে আমাদের একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু আশা করি খুব শীঘ্রই আমরা আরও বড় একটা পরিবার গড়ে তুলতে পারব। অমিতদা, নেহাদি সহ ভৌতিক কথা পরিবারের সকল কর্মকর্তাদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। আপনাদের চেষ্টাই আমরা এত নতুন নতুন ঘটনা জানতে পারি। বেশ কিছুদিন ধরে কোনো ঘটনা লিখে উঠতে পারিনি, একটা কাজে বাইরে গিয়েছিলাম। তবে ভৌতিক কথা পরিবারে শেয়ার করার মতন অদ্ভুত ভয়ঙ্কর একটা ঘটনা জানতে পেরেছি, সেটাই লিখতে বসলাম। আশা করি সকলের ভালো লাগবে। ঘটনাটা আজ থেকে প্রায় 12 বছর আগের। একটা ছোট্ট গ্রাম্য শহরে এমন কিছু হাড়হিম করা ঘটনা পরপর ঘটতে থাকে যেসব ঘটনার ব্যাখ্যা নেই। উমরপুর গ্রামের এক প্রান্তে বিশাল একটা আমবাগান, আর তার লাগোয়া একটা বড় খেলার মাঠ, পুষ্পাঞ্জলির মাঠ। মাঠ পেরোলেই আমবাগানের একেবারে পশ্চিম প্রান্তে রয়েছে একটা কবরস্থান। বিশাল সেই আমবাগানের উত্তর দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট কয়েকটি বসতি। এই আমবাগান, মাঠ আর কবরস্থান ঘিরে অনেক রকম ভুতুড়ে ঘটনা শোনা যায়। নানান গল্পকথা আর রহস্যে ঘেরা হলেও গ্রামের মানুষগুলো বেশ শান্তিতেই দিন কাটিয়ে দিচ্ছিল। পরিবর্তনের সূচনা হয় যখন সেই বিশাল পুষ্পাঞ্জলির মাঠের পাশ দিয়ে পিচ ঢালা বড় পাকা রাস্তা তৈরি হয়। সেই থেকে পাড়ায় শহুরে মানুষেরা বড় বড় পাকা বাড়ি তৈরি করতে শুরু করলো। 2012 সালে সেখানে বাড়ি তৈরি করে সপরিবারে এলেন সিরাজ মাস্টার। তিনি স্থানীয় একটি হাই স্কুলেই হেডমাস্টার ছিলেন। তার 2 ছেলে 1 মেয়ে, সূর্য, সাক্ষী আর শ্রুতি। সিরাজবাবু আর তার স্ত্রী দুজনই তাদের মিষ্টি স্বভাব আর ভদ্র ব্যবহারের জন্য পাড়া প্রতিবেশীর সবার খুব প্রিয় হয়ে উঠেছিলেন। আশেপাশের গরিব বাচ্চাদের বিনা বেতনে টিউশন পড়াতেন, নতুন বই কিনে দিতেন। এছাড়াও মাঝে মাঝে গ্রামের মানুষদের জামা কাপড় কিনে টাকা ধার দিয়ে কখনো বা খাবার কিনে দিতেন। গ্রামের গরিব চাষিরা একজন মহাজনের কাছে চড়া সুদে টাকা ধার নিত, বিভিন্ন গয়না, কাঁসা, পেতলের বাসন ঘটি বন্ধক রেখে। সিরাজবাবু সেই ব্যবস্থা ভেঙে দিলেন। চাষিদের জন্য সরকারি অনুদানের কথা গ্রামবাসীকে জানালেন, কখনো বা নিজে টাকা দিয়ে চাষের কাজে সাহায্য করলেন। এইভাবে হেসে খেলে দিন কেটেই যাচ্ছিল। কিন্তু অদৃষ্ট যেন আড়াল থেকে হেসেছিল। সেই সুখের দিনগুলো দীর্ঘস্থায়ী হলো না। বছর ঘুরতে না ঘুরতেই সিরাজবাবু অসুস্থ হয়ে পড়লেন। বছর 50-এর সেই হেডমাস্টার একদিন সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশ্য তার মৃত্যুর কারণ হিসেবে বলা হয় আশ্চর্য একটা কথা, কোনো ভয়ঙ্কর কিছু দেখে হার্ট ফেল করেছিলেন সিরাজবাবু। তখনও কেউ ধারণা করতে পারেনি সিরাজবাবুর সাথে কি ঘটল আর সামনেই বা কী ঘটনা ঘটতে চলেছে। সিরাজবাবুর মৃতদেহ বাড়িতে আনার পর 2 দিন বরফে মোড়া কাঠের বাক্সে সেই দেহ রেখে দেওয়া হয়, কারণ তার আত্মীয় স্বজনরা সবাই অনেক দূরে থাকেন, তাদেরই অপেক্ষায়। 2 দিন পর সেই কবরস্থানে দাফন করা হয়
সিরাজবাবুর দেহ। এরপর থেকেই বদলে যেতে লাগলো গ্রামের পরিবেশ। শুরু হলো ভূতের আতঙ্ক। সিরাজবাবুর মৃত্যুর পর গ্রাম জুড়ে একটা শোকের ছায়া বিরাজ করলেও সপ্তাহখানেক সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ করে গ্রামের মানুষেরা সন্ধ্যের পর সাদা কাফন পরে কোনো একটা মূর্তিকে গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখল। শুধু এক দুজন নয়, অনেকেই দেখল সেই কাফন পরা ভূতকে, কখনো আমবাগানে, আম গাছের মগডালে, কখনো কবরের পাশের মাঠে, কখনো ক্ষেত খামারে। ভূতের আতঙ্ক গ্রামবাসীকে এতটাই কাহিল করে ফেলল যে সন্ধ্যের পর কেউ ঘর থেকে বিশেষ বের হতো না। এমনই একদিন সিরাজবাবুর স্ত্রী রাতে ঘুমোতে যাওয়ার সময় খেয়াল করলেন তার বড় ছেলে সূর্য বাড়িতে নেই। রোজ তিনি ছেলে মেয়েদের সাথেই রাতের খাবার খেয়ে ঘুমোতে চলে যান, কিন্তু সেদিন কোনো একটা কারণে তিনি দেরি করে ফেলেছিলেন। ঘুমোতে যাওয়ার আগে ছেলেরা ঠিক আছে কিনা দেখতে যান, আর তখনই দেখেন তার দুই ছেলে যে ঘরে ঘুমোয় সেই ঘরের দরজা খোলা আর বড় ছেলের বিছানাটা ফাঁকা, এমনকি বাড়ির মেইন গেটের তালাও খোলা। রাত তখন 11টা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মহিলা চিৎকার করে ছেলের নাম ধরে ডাকতে লাগলেন। তার কান্না শুনে আশেপাশের মানুষ ছুটে আসে। গ্রামের কয়েকজন সাহসী যুবক টর্চ আর লাঠি নিয়ে সূর্যের খোঁজে বের হয়। খুব বেশি দূরে তাদের যেতে হলো না। সূর্যকে পাওয়া গেল আমবাগানের পাশের কবরস্থানে। একটা সাদা কাফন পরে তার বাবার কবরের পাশে বসেছিল সে। সে দৃশ্য দেখে সকলের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। প্রথমে কেউ সাহস করে তার কাছে যেতে চাইছিল না। সূর্য ঠান্ডা গলায় বলল, তোমরা এখানে কেন এসেছো? আমি আমার আব্বুর সাথে দেখা করতে এসেছি। তোমরা থাকলে আব্বু কথা বলবে না, যাও। সকলে দেখল কবরস্থানের বেশ কয়েকটি গর্ত খোলা আছে। সদ্য দাফন করা মৃতদেহগুলো দেখা যাচ্ছে সেই গর্তের ভেতর। এবার ধীরে ধীরে সবার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। এতদিন সূর্যই তাহলে বিভিন্ন মৃতদেহ থেকে কাফন চুরি করে সেটা নিজের গায়ে জড়িয়ে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, আর সকলে ভাবছিল ভূত। সূর্য যদি সিরাজবাবুর ছেলে না হতো তাহলে তাকে সেদিন গণপিটুনির হাত থেকে কেউ বাঁচাতে পারত না। যাই হোক, সূর্যকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো। তখনও সে অদ্ভুত সব কথা বলে চলেছে, যেগুলো গুছিয়ে বললে কিছুটা এইরকম দাঁড়ায়। সূর্যের মনে হতো তার বাবা তাকে ডাকছে। প্রথম কয়েকদিন ব্যাপারটা সে তেমন গুরুত্ব দেয়নি। তৃতীয় দিন সে কোনো একটা ঘোরের মধ্যে আপনা থেকেই রাতের অন্ধকারে কবরস্থানে চলে যায়। সারা রাত তার বাবার কবরের পাশে বসে রাত কাটিয়ে দেয়। বাবা তাকে বলে তার খুব কষ্ট হচ্ছে। কবরের মাটি তার বুকের ওপর চেপে বসে পড়েছে। তারপর দিন একটা কোদাল নিয়ে যায় সূর্য। রাতের বেলা সবার চোখের আড়ালে তার বাবার কবর খুঁড়ে ফেলে। মৃতদেহের ওপর থেকে মাটি সরিয়ে দেয়। সে তার বাবার কথা আবার শুনতে পায়, তাকে যেন বলছে কাফন সরিয়ে দিতে। সেই কাফনে নাকি জাহান্নামের আগুন জ্বলছে, তার সারাটা শরীর জ্বলছে। এরপর সে মৃতদেহের সাদা কাফন খুলে ফেলে। সত্যি জ্বালা করছে নাকি দেখার জন্য সেটা সে নিজে পড়ে ফেলে। মৃত শরীরের গন্ধ নাকি তার কাছে নেশার মতো লাগে, তাই কাফন পরেই সে সারাটা রাত কাটিয়ে দেয়। এরপর যখনই সে দেখে কোনো নতুন মৃতদেহ কবর দেওয়া হয়েছে, সে রাতের অন্ধকারে এসে কাফন চুরি করে আর মাটি চাপা দিয়ে দেয়। মাঝে মাঝে কবরগুলো খুঁড়ে সেই পচা গলা মৃতদেহ বের করে তাদের সেই গন্ধে তার নাকি নেশা লাগে। ভোর হওয়ার আগেই আবার মাটি চাপা দিয়ে বাড়ি চলে যায়। ছেলের মুখে সব কথা শুনে তার মা তো কান্নায় ভেঙে পড়েছে। তার বছর 20 ছেলে সূর্য এভাবে পাগল হয়ে গেল। অনেকেই তাকে বলল কোনো গুণিনকে ডেকে নিয়ে আসতে। সূর্যের উপর নাকি কোনো অশুভ ছায়া পড়েছে, কিন্তু সেই সময়টুকুও পাওয়া গেল না। সেই ঘটনার 2 দিনের মাথায় সূর্য নিজের ঘরে হার্ট ফেল করে মারা যায়, ঠিক যেভাবে তার বাবা মারা গিয়েছিল। 20 বছরের কোনো ছেলে হার্ট ফেল করতে পারে এটা যেন মেনে নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু সেটা খুনও ছিল না, ভীষণ স্বাভাবিক একটা মৃত্যু। ঘটনাটি এখানেই থেমে যায়নি, আরও কিছু চমক তখনও বাকি ছিল। এ ধরনের অপ্রত্যাশিত ঘটনায় সকলেই খুব বিস্মিত, আর কষ্ট পেলেও একটা প্রতিকারের ব্যবস্থা খুব দরকারি ছিল। সূর্যের মা
পরিবারের পরপর দুটো মৃত্যু মেনে নিতে পারল না। তিনি তার 2 ছেলে মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন অন্য জায়গায়। আর গ্রামবাসীরাও তাকে আটকালেন না। যে সিরাজবাবু তাদের এত আপন করে নিয়েছিল, তার সেই পরিবারকেই নিজেদের মধ্যে আটকে রাখার কোনো চেষ্টাই তাদের আর ছিল না। ইতিমধ্যে কবরস্থানটির চারিপাশে উঁচু করে প্রাচীর দেওয়ার কাজ শুরু হলো। গ্রামের কেউ যেটা জানতে পারল না সেটা হলো সিরাজবাবুর ছোট ছেলে সাক্ষী স্থানীয় একটা স্কুলে একাদশ শ্রেণীতে পড়তো। সে কিন্তু পড়াশোনার জন্যই সেখানে থেকে গেল। পুষ্পাঞ্জলি পাড়ার সেই বাড়িতে নয়, সে থাকতে শুরু করলো স্কুলের একটা হোস্টেলে। তবে মাঝে মাঝে চুপিসারে সে চলে যেত তাদের সেই বাড়িতে, কখনো সন্ধ্যাবেলা, কখনো গভীর রাতে। গ্রামবাসীরা আবার সেসব কথা জানতো না। কখনো কখনো ঘরটির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশীদের কেউ কেউ পচা আষ্টে একটা গন্ধ পেত। প্রথম প্রথম ব্যাপারটা কেউ গুরুত্ব দেয়নি। বাড়িটাকে ঘিরে স্থানীয় মানুষের কৌতূহল দিন দিন বাড়তে লাগলো। গভীর রাতে যখন সবাই বিছানায় শুয়ে কেউ কেউ কান খাড়া করে শুনতে পেত কুকুর বা বেড়ালের করুণ কান্নার শব্দ, মনে হতো যেন সেই বাড়ির দিক থেকেই আসছে। কিন্তু দিনের আলোয় দেখা যেত সিরাজবাবুর বাড়ি তালাবদ্ধ, একটাও জানলা খোলা ছিল না। তাই বাড়ির ভেতর ঢুকে দেখার মতন অবস্থা ছিল না। ধীরে ধীরে কুকুর, বিড়াল, এমনকি পাখিরাও সেই বাড়িটা যেন এড়িয়ে চলত। একদিন ঘটল এমন ঘটনা যেটা সবার হাড় হিম করে দিয়েছিল। পুষ্পাঞ্জলির বড় মাঠে শুধুমাত্র সেই অঞ্চলের নয়, দূর দূর প্রান্তের কচি কচি ছেলেরাও ক্রিকেট খেলতে আসতো। মাঝে মাঝে বিভিন্ন স্পোর্টিং ক্লাবের ছেলেরা ফুটবল, ক্রিকেট খেলতে আসতো। একদিন পাশের গ্রামের 2 ক্রিকেট টিমের খেলা হচ্ছিল সেই মাঠে। ছেলেগুলোর বয়স ওই 10 থেকে 12 বছর। খেলার মধ্যেই একটা ছেলের সাথে অপর টিমের খুব ঝামেলা হয়ে গেল। ছেলেটি গলা ছেড়ে চিৎকার করলেও তার টিমের কেউই তাকে সাপোর্ট করেনি। রাগ করে খেলার মাঠ ছেড়ে চলে গেল সে। তারপর খেলা যেমন চলছিল তেমনই চলতে লাগলো। সবাই ভাবলো রাগ কমে গেলে সেই ছেলেটি নিজেই ফিরে আসবে। একটা সময় খেলা শেষ হলো, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজির পরও যখন তাকে পেল না, সবাই যে যার বাড়িতে ফিরে গেল। একবারের জন্য সকলের মনে হয়েছিল ছেলেটি হয়তো বাড়ি চলে গেছে। খেলার মাঠের সেই ঝামেলা গ্রামের অনেকেই দেখেছিল। সন্ধেবেলা তাকে সবাই ডাকাডাকি করছিল, সেটাও গ্রামের অনেকেই দেখল। কিন্তু সে যে কোথায় গেল সেটা কেউ খেয়াল করেনি। সেই ঘটনার 2 দিন পর দেখা গেল সাক্ষী তার কয়েকজন বন্ধুকে নিয়ে তাদের সেই বাড়িতে এলো। নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করবে, গান বাজনা হল্লোড় করে সারাটা রাত কাটিয়ে দেবে, এরকম প্ল্যান ছিল তাদের। বেলায় লুচি, আলুর দম, আর দুপুরে মাংস ভাত, ভাজা রুটি, দই মিষ্টি এসব খেয়ে সকলে একটু বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময় তাদের একজন টয়লেট যেতে গিয়ে দেখল সাক্ষী একটা ঘরে ঢুকে মৃদু হাসছে আর চাপা স্বরে কথা বলছে। সাক্ষীর বন্ধু কোনো শব্দ না করে চুপি চুপি দরজার কাছে দাঁড়ালো। ঘরের ভেতরটা অন্ধকার, জানলাটা বন্ধ। ঘরের ভেতর থেকে কোনো একটা রাসায়নিক আর কেমন যেন একটা আষ্টে পচা গন্ধ নাকে এসে লাগতেই গাটা গুলিয়ে উঠল তার। কিছুক্ষণ পর অন্ধকার সয়ে আসতেই সে দেখতে পেল ঘরের ভেতর একটা বেঞ্চ, টেবিল আর কতগুলো সেলফ। সেলফের ওপর কতগুলো কাচের বয়াম। বয়ামে কি আছে দেখা গেল না। এবার ছেলেটি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলো, কিরে সাক্ষী, এখানে কি করছিস? সাক্ষী হাতে কিছু একটা নিয়ে তেড়ে এলো তার দিকে। চিৎকার চেঁচামেচিতে বাকিরাও দৌড়ে এলো। সাক্ষীর হাতে একটা বড় লোহার পাইপ। সবাই মিলে সেটা তার হাত থেকে কেড়ে নিতে গিয়ে বুঝল তার গায়ে তখন হাতির বল। হট্টগোল শুনে আশেপাশের কিছু মানুষও সেখানে জড়ো হলো। সবাই মিলে সাক্ষীকে পিছমোড়া করে বেঁধে ফেলল। ঘরের আলো জ্বেলে জানলা খুলে যা দেখা গেল তা দেখে সবার গাঁটা গুলিয়ে উঠল। সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে হাড়গোড়, রক্তের ছিটে, সারি সারি বয়াম ফরমালিনে ভরানো। এরপর শুরু হলো মারধর। বেশ কয়েক ঘা খাবার পর সে নিজের মুখে সব স্বীকার করতে লাগলো। আশ্চর্য একটা অপরাধের কথা। গুছিয়ে বললে ব্যাপারটা এরকম দাঁড়ায়। সিরাজবাবু মারা যাওয়ার পর থেকেই সাক্ষী লক্ষ্য করেছিল তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিচ্ছে। মাংসের প্রতি তার লোভ যেন বেড়ে গেল। মাংস ছাড়া সে ভাত খেতে পারত না।
কিন্তু সে যখন হোস্টেলে থাকতে শুরু করলো, সেখানে সপ্তাহে একবার মাংস খেতে দেয়। তাই সে রোজই কুকুর না হয় বেড়াল মারতে শুরু করলো। রাস্তা থেকে শিকার করে একটা ব্যাগে ভরে তাদের বাড়িতে নিয়ে আসতো আর সেগুলোই খেত। তবে কুকুর বেড়াল খাওয়ার কথা স্বীকার করলেও সেই হারিয়ে যাওয়া ছেলেটির পেছনে সাক্ষীর হাত ছিল কিনা তা বোঝা গেল না। সিরাজবাবুর সম্মানের কথা মাথায় রেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়নি। সিরাজবাবুর গ্রামের বাড়িতে তার স্ত্রীর কাছে খবর পাঠানোর ব্যবস্থা করা হলো। সাক্ষীর মা পৌঁছানোর আগেই সাক্ষী মারা যায়। অভাগী মা ভাবেন গ্রামবাসীদের অতিরিক্ত মারধরে তার ছেলে মারা গেছে, কিন্তু ছেলের কুকীর্তির কথা ভেবে তিনিও পুলিশ কেস করলেন না। এইভাবে আরও একটা জলজান্ত প্রাণ শেষ হয়ে গেল। গ্রামবাসীর অনুরোধে সিরাজবাবুর স্ত্রী এবার একজন কামিল গুণিন ডেকে আনেন, যাকে সবাই মস্তানজি বলতো। অসাধারণ তার ক্ষমতা। তিনি সেই বাড়ির মেন গেটে দাঁড়িয়ে বললেন, বাড়িটিতে জিনের উপদ্রব রয়েছে। এরপর তিনি বাড়িতে ঢুকে পবিত্র জল ছিটিয়ে কিছু দোয়া পড়ে ফু দিলেন আর নানান রকম ক্রিয়া করে ঘরটা বন্ধ করলেন। তিনি বললেন, সিরাজবাবুর একজন শত্রু বান মেরে তাকে হত্যা করেছে। এই বান মারা হলো এমন এক বিদ্যা যেখানে মানুষের শরীরের কোনো একটা অংশ, যেমন চুল, নখ, এসব দিয়ে কোনো এক জিনকে সেগুলো চিনিয়ে দেওয়া হয় আর তাকে হত্যার আদেশ দেওয়া হয়। বিনিময়ে সে জিনের কোনো একটা অপ্রাপ্তি পূরণ করা হয়। আর জিনের ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত সে ভয়ঙ্কর জিন একটার পর একটা শিকার করতেই থাকবে। মাস্তানজি বলেন, সিরাজবাবুর শত্রু সেই গ্রামেরই একজন মহাজন জিনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল এই শর্তে যে জিনের কাছে একটা 10 বছরের বাচ্চাকে উৎসর্গ করবে। সেই মহাজনের কাজ হাসিল হয়ে গেলেও সেই জিন থামল না। একে একে সূর্য, তারপর সাক্ষীকেও তার শিকারে পরিণত করল। গ্রামের লোকেরা এবার মহাজনের উপর চড়াও হলো। এবার তারা পুলিশে খবর দিল। পুলিশের তদন্তে প্রমাণ হলো সেই মহাজন 10 বছরের সেই বাচ্চা ছেলেটিকে, যে মাঠে খেলতে এসে হারিয়ে গিয়েছিল, তাকে গলা কেটে খুন করে তার দেহ কবরস্থানে পুঁতে দিয়েছে। কিন্তু সিরাজবাবু, সূর্য আর সাক্ষীর মৃত্যু ন্যাচারাল ডেথ হয়েই থেকে গেল। পৃথিবীতে ঘটা সব ঘটনার সুবিচার হয় না। কখনো কখনো আমাদের অজানা থেকে যায় সেই সব ঘটনার কারণ, আর সেটাই জন্ম নেয় রহস্যের। উদামপুরের সেই মাঠ, কবরস্থান আর সেই বাড়িটা আজও আছে, কিন্তু সেই রহস্যের সমাধান আজও হয়নি। এখনও সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। এখানেই শেষ করলাম অমিতদা। জানি একটু বড় হয়ে গেল। তোমার যদি মনে হয় এটা সবাইকে শোনানো যেতে পারে তাহলে শেয়ার করো, আমি অপেক্ষায় থাকব। হ্যাঁ, ভালো, খারাপ নেই, ভালো লেগেছে ঘটনাটা। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিন্তু পারছো না, তাদের বলবো আমাদের এখানে ঘটনা পাঠানো একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, আশা করি আপনি এবং আপনার টিমের সবাই ভালো আছেন। আমি আপনার চ্যানেলের অনেক দিনের শ্রোতা। অনেকবার ভেবেছি এই ঘটনাটা লিখব, কিন্তু ভয়ে বা লজ্জায় যাই বলতে পারো লিখতে পারিনি, কারণ ঘটনাটা বললে হয়তো সবাই আমাকে পাগল ভাবত। আজও সেই রাত্রের কথা মনে পড়লে না, সত্যি বলছি আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি রেলের একজন কর্মচারী। ঘটনাটা মোটামুটি 6 বছর আগের। সেদিন আমার রাতের ডিউটি ছিল। স্টেশনটার খুব বড় ছিল না, তবে রাত 12টার পর একেবারে ফাঁকা হয়ে যেত। নামটা আমি বলছি না। শেষ ট্রেনটা ছেড়ে দেওয়ার পর প্ল্যাটফর্মে আর একজন মানুষও ছিল না। চারিদিকে শুধুই অন্ধকার। দূরে কোথাও কুকুরের ডাক আর মাঝে মাঝে বাতাসে রেল লাইনের লোহার গন্ধ আসছিল। আমি প্ল্যাটফর্ম ধরে হাঁটছিলাম। এমন সময় চোখে পড়ল 2 নাম্বার লাইনের ওপারে একজন লোক ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো যাত্রী ভুল করে থেকে গেছেন। আমি জোরে ডেকে বললাম, এই যে কোথায় যাচ্ছেন? কিন্তু লোকটা একবারও ফিরে তাকালো না। আমি আবার ডাকলাম, তবুও কোনো উত্তর নেই। বাধ্য হয়ে আমি ওর দিকে এগোতে শুরু করলাম। লোকটা তখনও একই গতিতে হাঁটছে। অদ্ভুত ব্যাপার হলো, আমি যত দ্রুত হাঁটছি লোকটার সঙ্গে দূরত্ব ততটাই
একই থাকছে। মনে হচ্ছিল আমি যেন জায়গাতেই দাঁড়িয়ে আছি। তখন আর ব্যাপারটাকে স্বাভাবিক লাগছিল না। আমি হাঁটাটা থামিয়ে দিলাম। আশ্চর্যজনকভাবে লোকটাও ঠিক সেই মুহূর্তে থেমে গেল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কয়েক সেকেন্ড কেউ নড়ল না। তারপর লোকটা ধীরে ধীরে মাথাটা একটু কাত করল, যেন বুঝতে চাইছে আমি এখনো দাঁড়িয়ে আছি কিনা। কিন্তু সে একবারও পুরো মুখটা ঘুরিয়ে তাকালো না। ঠিক তখনই আমার ডান পাশ দিয়ে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা গেল। এত ঠান্ডা যে গরমের রাতেও আমার হাতের লোম খাড়া হয়ে গেল। আমি আবার লোকটার দিকে তাকালাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কয়েক সেকেন্ড কেউ নড়ল না। তারপর লোকটা ধীরে ধীরে মাথাটা একটু কাত করলো, যেন বুঝতে চাইছে আমি এখনো দাঁড়িয়ে আছি কিনা। কিন্তু সে একবারও মুখ ঘুরিয়ে তাকালো না। ঠিক তখনই আমার ডান পাশ দিয়ে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা গেল। এত ঠান্ডা যে গরমের রাতেও আমার হাতের লোম খাড়া হয়ে গেল। আমি আবার লোকটার দিকে তাকালাম, কিন্তু এবার সেখানে কেউ নেই। চোখের সামনে যে মানুষটা দাঁড়িয়েছিল সে যেন এক মুহূর্তে বাতাসে মিলিয়ে গেছে। আমি হতভম্ব হয়ে চারিদিকে তাকাচ্ছিলাম। ঠিক সেই সময় আমার কানের খুব কাছে একটা ভারী গলায় কেউ খুব আস্তে করে বলল, এত রাতে কাউকে অনুসরণ করতে নেই। আমি চমকে উঠে সঙ্গে সঙ্গে পেছনে ঘুরলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, এতটাই ফাঁকা যে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো কানে ভুল শুনেছি, কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি ক্রমশ বাড়ছিল। আমি ধীরে ধীরে আবারও হাঁটতে শুরু করলাম। কয়েক কদম যাওয়ার পর হঠাৎ মনে হলো আমার পেছনেও আরেকজন হাঁটছে। আমি থামলে সেই শব্দটাও থেমে যাচ্ছে। আমি হাঁটলে আবার শুরু হচ্ছে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো আমার নিজের পায়ের প্রতিধ্বনি, তাই হঠাৎ করে খুব জোরে দুপায়ে গিয়ে আবারও থেমে গেলাম। কিন্তু আমার থামার প্রায় 1 সেকেন্ড পর পেছনের শব্দটাও থামলো। তখন বুঝলাম ওটা আমার পায়ের শব্দ নয়। বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমি পেছনে তাকানোর সাহস পেলাম না। যত দ্রুত সম্ভব স্টেশনের অফিস ঘরের দিকে হাঁটতে লাগলাম, কিন্তু যত এগোচ্ছি মনে হচ্ছে অফিস ঘরটা যেন আর কাছে আসছে না। এই প্রথম আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। আমি মাথা নিচু করে হাঁটছিলাম। হঠাৎ চোখে পড়ল আমার সামনে মাটিতে 2 জোড়া পায়ের ছায়া, এক জোড়া আমার আর আরেক জোড়া ঠিক আমার ডান পাশে, অথচ পাশে তাকাতেই সেখানে কেউ নেই। আমি ভয়ে জমে গেলাম। কয়েক সেকেন্ড পর ছায়াটা ধীরে ধীরে আমার ছায়ার সঙ্গে মিশে গেল। সেই মুহূর্তেই দূরে কোথাও একটা ট্রেনের হুইসেল শোনা গেল। শব্দটা শুনে যেন আমার জ্ঞান ফিরে এলো। আমি আর 1 মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, দ্রুত হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই আবার সেই ভারী গলাটা কানের কাছে শোনা গেল, আজ তোকে একা পেলাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। গলা শুকিয়ে কাঠ। চিৎকার করতে চাইছি, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ঠিক সেই সময় অনুভব করলাম কেউ যেন খুব ধীরে আমার বাঁ কাঁধে হাত রাখলো। হাতটা বরফের মতো ঠান্ডা, এত ঠান্ডা যে মনে হচ্ছিল কাঁধের হাড় পর্যন্ত জমে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম আমি জানি না। হঠাৎ দূরে ট্রেনের শব্দটা আরও জোরে শোনা গেল। সেই শব্দের সঙ্গে সঙ্গে কাঁধের ওপরের চাপটাও মিলিয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম সামনে কেউ নেই, কিন্তু কাঁধের জায়গাটা তখন অসাড় হয়ে আছে। আমি আর একবারও পেছনে না তাকিয়ে প্রায় দৌড়ে অফিস ঘরের সামনে এসে থামলাম। সেখানে এসে দাঁড়াতেই মনে হলো কেউ যেন অনেক দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে। সাহস করে আর পেছনে তাকাইনি। কোনো মতে রাতটা শেষ করলাম। ভোরে বাড়ি ফিরেই আমার প্রচণ্ড জ্বর এলো। শরীরের তাপমাত্রা এত বেড়ে গিয়েছিল যে আমি প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, জ্বরের ঘোরেও আমি বারবার একই কথা বলছিলাম, ও আমার পেছনেই দাঁড়িয়ে আছে, ও চলে যায়নি। পরেই সব আমি কথা আমার বাড়ির লোকের কাছে শুনেছিলাম। তখন আমার কিছু মনে ছিল না। জ্বর কমার কোনো লক্ষণও ছিল না। ডাক্তার দেখানো হলো, ওষুধও চলল, কিন্তু আমার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না। রাতে চোখ বন্ধ করলে মনে হতো আমি আবার সেই স্টেশনে দাঁড়িয়ে আছি।
চারিদিকে একই নিস্তব্ধতা, একই ফাঁকা প্ল্যাটফর্ম। ঘুমের মধ্যেই আমি চিৎকার করে উঠতাম। বাড়ির লোক আমাকে ধরে বসিয়ে দিত। মা বলতেন আমি নাকি ঘুমের মধ্যে বারবার বলতাম, ওকে দরজা খুলতে দিও না, ও বাইরে দাঁড়িয়ে আছে। অথচ আমি জেগে ওঠার পর কিছুই মনে করতে পারতাম না। একদিন গভীর রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ঘরের দরজাটা হাত খোলা। বাইরে উঠোনে চাঁদের হালকা আলো পড়ছে। আমি বিছানায় উঠে বসতেই মনে হলো দরজার ঠিক বাইরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। কয়েক সেকেন্ড পর লোকটা ধীরে ধীরে সরে গেল। আমি দৌড়ে দরজার কাছে গিয়ে বাইরে তাকালাম। উঠোন ফাঁকা, কিন্তু ভেজা মাটির ওপর স্পষ্ট দুটো পায়ের ছাপ দেখা যাচ্ছিল। সে পায়ের ছাপ উঠোনের মাঝখানে গিয়ে হঠাৎ শেষ হয়ে গেছে, যেন লোকটা সেখান থেকে হাওয়ায় মিলিয়ে গেছে। পরদিন সকালে বাড়ির সবাই সেই দাগ দেখেছিল। এরপর মা আর দেরি করেননি, আমাকে আমাদের গ্রামের এক গুণিনের কাছে নিয়ে যাওয়া হলো। আমি তখন এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। গুণিন আমাকে অনেকক্ষণ চুপ করে দেখলেন। তারপর আমার ডান কাঁধে হাত দিয়ে চোখ বন্ধ করলেন। কয়েক মুহূর্ত পরে তিনি চোখ খুলে শুধু একটা কথাই বললেন, তুই সেদিন রাতে ডিউটিতে ছিলি, সেদিন যাকে দেখেছিস তার ডাকে সাড়া দিয়েছিস। তুই আর একটু এগোলেই ফিরতে পারতিস না। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি তাকে একবারও বলিনি যে আমি কাউকে অনুসরণ করছিলাম। তিনি আর কিছু না বলে আমাকে উঠোনের এক কোণে বসতে বললেন। তারপর কিছু মন্ত্র পড়লেন, ধূপ জ্বালালেন এবং একটা তাবিজ হাতে নিয়ে বললেন, এটা শরীর থেকে কোনোদিন খুলবি না, আর টানা 41 দিন সূর্য ডোবার পরে একা বাইরে বেরোবি না। বাড়ি ফিরে আসার পর আশ্চর্যজনকভাবে আমার জ্বর ধীরে ধীরে কমতে শুরু করলো। কয়েকদিনের মধ্যেই শরীরও স্বাভাবিক হয়ে গেল। রাতে দুঃস্বপ্ন আর দেখতাম না। কিন্তু একটা জিনিস আজও বদলায়নি। ডান কাঁধের ঠিক যেখানে সেই বরফ ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করেছিলাম, সেখানে আজও মাঝে মাঝে হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করে, কোনো কারণ ছাড়াই শরীর শিউরে ওঠে। আর সবচেয়ে ভয়ের বিষয়টা হলো, আজও যখন গভীর রাতে কোনো ছোট নির্জন স্টেশনের পাশ দিয়ে ট্রেন যায় বা আমার ডিউটি পড়ে, আমি ভয় পাই। অমিতদা, আমি জানি এই ঘটনাটা অনেকের কাছে হয়তো অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু আমরা যারা এইসব রেল লাইনে কাজ করি বা রেলের সাথে যুক্ত, তারাই জানে তাদের সঙ্গে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আমরা কোনো দিনই দিতে পারবো না। তো তোমার ঘটনাটা কেমন লেগেছে জানিও, ভালো লাগলে পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। তবে একটা কথা না বললেই না, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচে তার কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে এসকে ইসমাইলি, সেকেন্ড কমেন্ট করেছে তরুণ মণ্ডল, থার্ড কমেন্ট করেছে মিলন। তিনজনই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, ডিভি গেমিং, আকাশ দণ্ডপাট, মুসলিমা খাতুন, লক্ষ্মণ সর্দার, পাপিয়া সাহা, প্রদীপ কুমার ভট্টাচার্য লিখেছে ওই মেয়েটার জন্য কষ্ট লাগলো, স্থানীয় লোকজনের সন্দেহেই ওর জীবনটা অভিশাপ হয়ে গেল একদম। তারপরে কমেন্ট করেছে অরিজিৎ নস্কর, লিখেছে দাদা আমার নামটা নিও। হ্যালো অরিজিৎ। রুনাদে লিখেছে সত্যি কথা বলছি ভাই, হাসবো না খারাপ লাগছে বুঝতে পারছি না। 1 লাখ কমপ্লিট হয়েছে কিন্তু এখনও সেখানেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, 1 লাখ কমপ্লিট হওয়ার পরে না একটা বড় লার্জ নাম্বার লাগে, তারপরে সেই ইয়েটা চেঞ্জ হওয়ার জন্য, নাম্বারটা চেঞ্জ হওয়ার জন্য। এখন দেখবে চেঞ্জ হয়ে গেছে, একটু সময় লাগে ওটার জন্য। তারপরে কমেন্ট করেছে কিষাণ ঘোষ, লিখেছে দাদা তুমি আমাকে একটা কথা বলো দাদা, তুমি তো সবার ঘটনা তুলে ধরছো, এমন কোনো ঘটনা নেই যেটা তোমার সাথে ঘটেছে? যদি থাকে তো আমাদের সাথে শেয়ার করো। ঘটেছিল গো, আমি তোমাকে মানে এই পরিবারে ছাড়া আছে দেখবে। তারপরে কমেন্ট করেছে সমীর সরকার, লিখেছে দাদা পডকাস্ট এপিসোড আসছে না কেন, অনেক দিন হয়ে গেল, একটু অন্যরকম ঘটনা আনবেন প্লিজ। হ্যাঁ, পডকাস্টটা আমি ভাবছি আবার শুরু করব, বিভিন্ন ধরনের পডকাস্ট দেবো। যেমন তোমরা ভৌতিক কথাতে ঘটনা শোনো, সেখানেও 2-1টা এপিসোড আসবে, তোমাদের সারপ্রাইজ এপিসোড, এরকম কিছু কিছু ভাবছি। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, লিখেছে হ্যালো সোনা ভাই, তোমার ঘটনা শুনছি, তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে শান্তনু সিঙ্গিং অফিসিয়াল, লিখেছে দাদা প্লিজ আমার নামটা নিও,
আমার মায়ের নামটাও নিও, মার নাম মামনি। হ্যালো মামনি আন্টি। তারপরে কমেন্ট করেছে সম্রাট মুদি, লিখেছে দাদা ট্রেনে করে বাড়ি যেতে যেতে শুনছি, মিস আমি করবো না, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে এসবি মোয়াজভুনিয়া, সুদীপ্ত ব্যানার্জি, সুস্মিতা চরণ, সুশীলা মণ্ডল, বিজয় সরকার, শাশ্বতী সান্যাল, সঙ্গীতা মজুমদার, রূপা মাজিল্লিয়া, প্রসেনজিৎ বিশ্বাস। তারপরে আরও কমেন্ট করেছে অর্ক সামন্ত, রিয়া মাটিয়া, শিটু। লিখেছে দাদা আমি কিন্তু অনেক পুরনো একজন শ্রোতা, সেই লকডাউন থেকে শুনি, কিন্তু কখনো কমেন্ট করিনি। কেন গো, কমেন্ট করতে হবে তো, তাহলেই না বুঝবো। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।